সহিংসতার জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ, থমথমে শহর। গ্রেফতার 14। সেনা বিজিবির সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী। হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলছে বিএনপি। আওয়ামী লীগের নিয়োগ দেওয়া পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কেন মাঠে, প্রশ্ন নেতাদের। কোর্টের সামনে বসে রয়েছি বিচারের অপেক্ষায়। বিচার পেতেই বছরের পর বছর আদালতে ধর্ণা, সাক্ষী হাজির না করায় ধীর গতি। প্রভাব খাটিয়ে পার পায় অপরাধী, পুলিশের মানসিকতা পরিবর্তনের আহ্বান আইনজীবীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গোপালগঞ্জে চলছে কারফিউ। জেলা শহরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সহিংসতায় জড়িত অভিযোগে 14 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সড়কে পড়ে থাকা ইটপাটকেল, তোরণ, গাছসহ ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। কারাগার পরিদর্শনের পর নতুন করে হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত কারা পরিদর্শক। গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা ও সহিংসতার পর বুধবার রাত 8টা থেকে চলছে কারফিউ। থমথমে পরিস্থিতি প্রায় পুরো জেলায়। শহরের ছোট ছোট যানবাহন চললেও বন্ধ বেশিরভাগ দোকানপাট। সড়কে সড়কে রয়ে গেছে সংঘর্ষের চিহ্ন, পড়ে আছে ইটপাটকেল, তোরণ গেট, ব্যানার, ফেস্টুনের ধ্বংসস্তূপ। জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে ফেলে ব্যারিকেড তৈরির চিত্র দেখা গেছে। এদিকে জেলা কারাগারে হামলার পর নিরাপত্তায় রয়েছেন সেনা ও বিজিবির সদস্যরা। সঙ্গে সারা শহর টহল দিচ্ছেন নৌবাহিনী সহ অন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক জানান, নতুন করে হামলার শঙ্কা নেই। হামলায় জড়িত অভিযোগে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটকের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ। গতকাল এনসিপির সমাবেশে দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ধ্যা 6টা পর্যন্ত 22 ঘন্টার কারফিউ জারি করা হয়। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে পৌর পার্ক এলাকায় আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে জেলা কারাগার রয়েছে গোপালগঞ্জ, গতকাল কিন্তু এখানে প্রায় 8 থেকে 10,000 মানুষ নাকি এখানে হামলা করেছে, এমনটা কিন্তু গতকাল আমাদেরকে এখান থেকে জানানো হয়েছিল। এবং আজকে তারপরেই কিন্তু আমরা দেখেছি যে সেনা সদস্যরা দুই পাশে তাদের অবস্থান করেছিলেন, সেখানটা ক্লিয়ার করেন তারা। তার পরবর্তী থেকে কিন্তু সেনা সদস্যরা এবং পরবর্তীতে আমরা বিজিবির একটি টিমকেও কিন্তু আসতে দেখি। এবং এই যে তাদের যে বিজিবি টিম রয়েছে এবং সেনা সদস্যদের টিম রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত জেলা কারাগারে কিন্তু তারা আসলে নিরাপত্তার জন্য কাজ করছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে আমরা দেখেছি যে অতিরিক্ত জেল পরিদর্শক যিনি রয়েছেন তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু বললেন যে সামনে আর এ ধরনের কোনো শঙ্কা নেই, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। একদম যদি বলি যে এখানটা গতকালকে যখন আমরা কথা বলি ঠিক তখন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে কথা বলি তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছিল অনেক মানুষ আসলে এখানে হামলা করার চেষ্টা করে, ভেতরে প্রবেশের চেষ্টা করে। যদিও সরাসরি কেউ আসলে ভেতরে প্রবেশ করে অস্ত্রাগার লুট বা এই ধরনের কোনো ধরনের ঝামেলা হয়নি, এমনটাই আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। কিন্তু বাইরে থেকে যদি দেখা যায় যে বাইরের যে অবস্থা, জানালাগুলোর কাছ থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে। যদিও তালা ভেঙে ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং সেনাবাহিনীর আমরা সকালে আসার পরে দেখলাম যে যারা আসলে রাতে ছিলেন সেনা সদস্যরা, তাদের রিপ্লেস আসে, তারা আসলে এখানে পরবর্তী টিম এখানে নিয়ে আসা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে তারা আসলে এখানে বেশ অনেকক্ষণ অবস্থান করবেন, সেটা আসলে বলাই চলে। এবং কারাগারে যারা আসলে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু তাদের যে কর্মতৎপরতা সেটি কিন্তু বাড়িয়ে দিয়েছেন। আমরা কারাগারের ছাদেও কিন্তু আমরা আলাদা করে সিকিউরিটির জন্য লোকজনকে দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে তারা আসলে তাদের জায়গা থেকেও এখানে রেখেছেন। এর বাইরেও গোপালগঞ্জে আমরা যেটা জানতে পেরেছি যে ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি তিনি কিন্তু গোপালগঞ্জে এসেছেন, এমনটাও আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে গোপালগঞ্জ থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে।
এনসিপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জে কর্মসূচিতে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এমন মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হামলার ঘটনায় আওয়ামী লীগের জঙ্গি রূপ আবারও প্রকাশ পেয়েছে। 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন নাহিদ। রাতে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান এনসিপির আহ্বায়ক। আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে পড়ে না, সেই রূপটা কিন্তু আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। তাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন, যেই রুটে যেতে বলেছেন, আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি। তারা যদি আরো কঠোর হতো, আরো সতর্ক হতো আগের থেকে, তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। এদিকে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন ফরিদপুরে। এই মুহূর্তে ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সামনে আছি আমরা, এখানেই মূলত এনসিপির সিনিয়র নেতা কর্মীদের এখানে আসার কথা এবং এখান থেকেই ফরিদপুরের যে আজকের কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হওয়ার কথা। তো এখন পর্যন্ত তাদের সবশেষ অবস্থান আমরা মধুখালী জানতে পেরেছি ফরিদপুরের। তারা ফরিদপুরে চলে এসেছে এবং সেখান থেকে এখানকার যারা স্থানীয় প্রতিনিধিরা রয়েছেন, এখানকার প্রধান সমন্বয়ক নীলিমা দোলা, তার নেতৃত্বে একটি দল তাদেরকে সেখানে রিসিভ করেছে এবং সেখান থেকে তাদেরকে নিয়ে সেই গাড়ি বহরে করে এখানে আসা হচ্ছে এবং এই সার্কিট হাউসে এসে পৌঁছার পর তারা এখান থেকে তাদের যে পদযাত্রা সেটি তারা শুরু করবে এবং এই পদযাত্রা এই সার্কিট হাউস থেকে শুরু করে ফরিদপুরের যেই জনতা ব্যাংকের মোড় রয়েছে সেখানে একটি স্টেজ করা হয়েছে। সেখানে তারা গিয়ে তাদের সেই পদযাত্রা শেষ করে পথসভা তারা অনুষ্ঠিত করবে এবং সেই পথসভায় তারা ফরিদপুর সম্পর্কে, ফরিদপুরে তারা আসলে এসে কি কল্যাণ জনগণের জন্য করতে চায়, ফরিদপুরের মানুষের মধ্যে কি পরিবর্তন তারা আনতে চায়, তারা তাদের মতাদর্শ তুলে ধরতে চায়, সেই বিষয়গুলো এখানে তারা তুলে ধরবেন। আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে সিনিয়র কমপক্ষে 10 থেকে 15 জন নেতাকর্মী আছে যারা এখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তারা তাদের সেই বক্তব্য শেষে তারা এখান থেকে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিবে এবং রাজবাড়িতেও তাদের বিকেলে আরও একটি একই ধরনের কর্মসূচি, অর্থাৎ পথসভা এবং পদযাত্রা শেষ করে পথসভা করবে। তারপর তারা আজকে মানিকগঞ্জ যাবে। মানিকগঞ্জে গিয়ে তাদের আজকের যে পদযাত্রা থেকে পথসভা সেটি শেষ করার মাধ্যমে 17 দিনের মতো যে কার্যক্রম সেটি তারা শেষ করবে। তো এখন পর্যন্ত এখানকার ফরিদপুরে যেসব জেলা উপজেলা আছে সেখান থেকে নেতাকর্মীরা দলে দলে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং সেখান থেকে তারা পদযাত্রাটি অল্প কিছু সময়ের মধ্যে হয়তো শুরু করবেন। এই ছিল আসলে আমার কাছে ফরিদপুরের সার্কিট হাউস থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরের সার্কিট হাউসে। গোপালগঞ্জে এনসিপির উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাসাসের প্রতিবাদ সভায় তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের নিয়োগ দেওয়া পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা মাঠে কেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন বিএনপি নেতা। দেশকে রসাতলে নেয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তারেক রহমানকে নিয়ে কটূক্তি বন্ধের দাবি জানিয়ে জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র মোকাবেলার হুঁশিয়ারি দেন জয়নুল আবদিন ফারুক। আপনার সরকারের আমলে যেখানে আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে দিচ্ছে, আপনাকে সাহস যোগাচ্ছে, কি করে কালকে এনসিপির উপরে হামলা হলো, রহস্যটা কোথায়
জনগণ তাই বলা শুরু করেছে, লন্ডনের বৈঠক পর এই দেশে যত একটি নির্বাচিত সরকার না হতে পারে তারই ইঙ্গিত বহন করে আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের পিছনে গতকালকের গোপালগঞ্জের ঘটনা কিছুটা ইঙ্গিত বহন করে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে সিনিয়র আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দেন আপিল বিভাগ। এর আগে গত 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পান রাষ্ট্রপক্ষ। গেল বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। 2018 সালে বিচারিক আদালতের রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আলোচিত এই মামলায় 49 জনকে বিচারিক আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন। এর মধ্যে লুৎফুজ্জামান বাবর, বিএনপির সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে সহ 19 জনকে যাবজ্জীবন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন। গত 1 ডিসেম্বর গত বছরের হাইকোর্ট এই মামলার রায় দিয়েছেন এবং রায়ে সব আসামিকেই হাইকোর্ট খালাস দিয়েছেন এবং বিচারিক আদালত যে রায় দিয়েছেন সাজা দিয়ে সেই রায়কে অবৈধ ঘোষণা করেছিলেন এবং আদালত সে সময় রায়ে উল্লেখ করেছিলেন যে এই মামলাটির ন্যায় বিচার নিশ্চিতে যথাযথ বিশেষজ্ঞ তদন্ত সংস্থা দিয়ে এটি আসলে তদন্ত করা উচিত এবং হাইকোর্টের এই রায়ের পরে আমরা দেখেছি যে রাষ্ট্রপক্ষ থেকে রায়ের বিরুদ্ধে সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। প্রথমে আপিলের অনুমতি চেয়ে একটি আবেদন করা হয় এবং গত 1 জুন আপিলের অনুমতি দেওয়ার পরে তারা নিয়মিত আপিল করেন। সেই আপিলেরই আজকে শুনানি শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল মামুন তিনি শুনানি করেছেন এবং এই মামলায় 2 জন আসামি পলাতক রয়েছেন, তাজউদ্দিন আহমেদ এবং হানিফ পরিবহনের যে মালিক মোহাম্মদ হানিফ, তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে একজন সিনিয়র আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দিয়েছেন। আর এই মামলাটিতে আসামি পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে শুধুমাত্র হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তি জবানবন্দির উপর ভিত্তি করেই বিএনপির নেতাদেরকে জড়ানো হয়েছে এবং এই যে জড়ানোর প্রক্রিয়া সেটি আসলে আইনসম্মত ছিল না এবং এই মামলার দ্বিতীয় চার্জশিট বা পুনর্তদন্ত সেগুলো নিয়েও আইনি বিতর্ক রয়েছে এবং সবগুলো বিতর্কের সমাধানের জন্যই কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন এবং সেই আপিলটি এখন শুনানি হচ্ছে। তো আজকে হয়তো শুনানি শেষ হবে না, আরও কয়েক কার্যদিবস শুনানির জন্য লাগবে। রাষ্ট্রপক্ষ শুনানি করেছেন, এরপরে আসামি পক্ষ থেকে শুনানি হবে। স্টেট ডিফেন্স যিনি নিয়োগ পেয়েছেন তিনিও শুনানি করবেন। কয়েক কার্যদিবস লাগবে শুনানি শেষ হতে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মারা গেছেন ছোট ভাই। অভিযুক্ত আটক করা হয়েছে। স্থানীয়রা জানান বিশ্বম্ভরপুরের পূর্ব চরগাঁও গ্রামে দীর্ঘদিন ধরে 2 ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে তাদের কথা কাটাকাটি হয়। এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই মুজিবুর রহমানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে বড় ভাই ফয়জুর রহমান। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুজিবুর। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3টি বাসের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বাসের 3 যাত্রী। একই স্থানে ইঞ্জিন গরম হয়ে পিকআপে আগুনে বহু মুরগি মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকামুখী 3টি বাস একে অপরকে পেছন থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় আহত 3 বাস যাত্রীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। এর আগে সকালে কামারখোলা ব্রিজের ঢালে ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের গিয়ার বক্স অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে গেলে গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় বহু মুরগি। গতরাতে রংপুরের পীরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 3 জন।
কখনো আকাশে মেঘের খেলা, কখনো আবার বৃষ্টি। কয়েকদিন ধরে এমনই আবহাওয়া বিরাজ করছে, তবে ভ্যাপসা গরম খুব একটা কমেনি। আবহাওয়াবিদ বলছেন আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও 20 জুলাইয়ের পর হতে পারে ভারী বর্ষণ। ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। এই বুঝি ধরিত্রীকে শান্ত করতে অঝরে নামবে বৃষ্টি। কিছুক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি নামলেও তা স্থায়ী হয় না। এক পশলা বৃষ্টি হয়ে মেঘ সরে গিয়ে উকি দেয় সূর্য। এ যেন আকাশে মেঘের লুকোচুরি খেলা। এতে বাড়ে তাপমাত্রাও, শরীর ঘামে ভিজে যায়। এমন আবহাওয়ায় একটু ঠান্ডা বাতাসের খোঁজে নগরবাসী চলে যান শহরের কাছে থাকা লেকের ধারে। কেউ করেন বোটিং, তো কেউ করেন কায়াকিং, আবার কেউ শরীর ঠান্ডা করতে পরিষ্কার পানিতে করে নিচ্ছেন গোসলও। বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নাই, তো এখন মেঘলা সময় পাইছি, তা ওয়েদারটাও ভালো, তো কাকিং এর জন্য মনে হচ্ছে ভালো একটা। বাতাসটা এখানে এতটা ঠান্ডা লাগে কারণ সারাদিন ক্লাস করে দেন এই জায়গাটা একটা রিলিফ পাওয়া যায়। গ্রামে এখন ম্যাক্সিমামই অনেক জায়গায় বর্ষাকাল চলে আসছে, তো দেখা গেছে অনেকে নৌকা নিয়ে অনেক জায়গায় ঘুরতেছে, সো এই ফিলটা আমরা পাচ্ছি না। সো এখানে আসলে দেখা গেছে এই ফিলটা অরিজিনালি পাচ্ছি এখানে। ক্ষণে ক্ষণে বদলায় বাতাসের গতি। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ। হঠাৎ বৃষ্টি এলেও মেঘ সরে গিয়ে দেখা দিতে পারে সূর্যও। খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, সেই সাথে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সিগন্যাল ছিল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল, সেটা আজকে সকাল থেকে আমরা সিগন্যালটা নামিয়ে ফেলেছি। আগামী 19 তারিখ পর্যন্ত আবহাওয়া এমন থাকলেও পরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানায় আবহাওয়া অফিস। 16 জুলাই সন্ধ্যা 6টায় আবহাওয়ায় আর্দ্রতা 98% রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে 16 জুলাইয়ের তুলনায় 17 জুলাই যদি বৃষ্টির পরিমাণ কমে, তবে আর্দ্রতা কমবে বলে জানান আবহাওয়াবিদ। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। 7.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আলাস্কার দক্ষিণ উপকূলীয় অঞ্চল। ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। স্থানীয় সময় বুধবার ভোরে হোমার থেকে ইউনিম্যাক পাস পর্যন্ত প্রায় 700 মাইল উপকূলীয় এলাকায় এই সতর্কতা জারি করে মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ। এছাড়া কোডিয়াক, ইউনালাস্কা ও কিউংকোভের উপকূলীয় বাসিন্দাদের সরিয়ে নিতে বলে কর্তৃপক্ষ। পরে সতর্কতা তুলে নেওয়া হয়। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে একদিনের ব্যবধানে আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। আবহাওয়ার কথা মাথায় রেখে এবার বদলে ফেলা হয়েছে টুর্নামেন্টের ভেন্যু। বসুন্ধরা কিংসের মূল মাঠে নয়, অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আজকের সবকটি ম্যাচ। গেল ম্যাচে 2 ভেন্যুতে খেলার ঘটনাকে পেছনে ফেলে ভালো খেলার প্রত্যয় লাল সবুজের। আসলে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। এই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় পিটার বাট্টার বাহিনী। এদিকে শেষ ম্যাচের ফল ভুলে প্রতিশোধ নিতে চায় ভুটানও। এবারের আসরে এখনও কোনো জয় পায়নি দলটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সহিংসতার জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। থমথমে শহর, গ্রেফতার 20। সেনা বিজিবির সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী। হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলছে বিএনপি। আওয়ামী লীগের নিয়োগ দেয়া পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কেন মাঠে, প্রশ্ন নেতাদের। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।